দেশ বিদেশ থেকে নানান কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে, যেটি কাঙ্ক্ষিত নয়, শোভনীয় নয়। সেটি হচ্ছে সেনাপ্রধান সামরিক আইন জারি করতে পারেন। সেনাপ্রধানকে নিয়ে তাদের নানান ধরনের সন্দেহ রয়েছে। তারা বলছে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী সেনাপ্রধানের কাছ থেকে আমরা দেখতে পাই? জি না। সেনাপ্রধানকে তাদের সরিয়ে দিতে হবে, এটি হচ্ছে তাদের পরবর্তী টার্গেট। আরেকটি সংখ্যা তাদের আছে, সেটি হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে তারা পদত্যাগ করাতে চাচ্ছে, পদত্যাগে বাধ্য করতে চাচ্ছে। এর আগে অনেকবার চেষ্টা করেছে, এখন আবার তারা চাচ্ছে তাদের তৃতীয় কাজ যেটি হবে সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়া। তাহলে তাদের 16 কলা একদম পূর্ণ হয়ে যাবে। কিন্তু কেউ কেউ আবার বলছেন রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে ক্ষমতা কার কাছে হস্তান্তর করতে পারেন, কার কাছে পদত্যাগ করতে পারেন? স্পিকারের কাছে। স্পিকার তো এখন নেই। তাহলে কি হবে? তারা আবার আশঙ্কা করছেন যে সেই মুহূর্তে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবে সেই সুযোগটা হয়তো সেনাপ্রধান নিতে পারে। সেনাপ্রধান তখন সামরিক আইন জারি করে ক্ষমতায় আসতে পারে। এইটা একটা শঙ্কা। আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান দেশের যে ক্রান্তিকাল চলছে, পার্বত্য অঞ্চল, করিডোর, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই যে একটা অস্থিতিশীলতা, অনিশ্চিত নির্বাচন যেটা দেশে খুব প্রয়োজন, সেটা হবে কি না সন্দেহ দেখা দিয়েছে। কাছে ইউনূস সাহেব তার বন্ধু গুতেরেজের কথা, তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসন ছিল, তাদের যে এজেন্ডা, সেগুলো ধারাবাহিকভাবে তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। দেশ ছারখার হয়ে যাক, তাতে তার কোনো আপত্তি নেই। বিগত দিনে রাষ্ট্রের কোনো কাজ তিনি করেননি, রাষ্ট্রের কোনো বিপদে আপদে তিনি থাকেননি, বর্তমানেও নেই, আগামীতেও তিনি থাকবেন না। গতকাল একটি প্রশ্ন তুলেছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কি সরিয়ে দেওয়া হবে বা হতে পারে। আমি একটু আমার মতো করে অ্যানালিসিস করেছিলাম। কিছু খবর তো ঢাকা থেকেই পাই, কখনো সমর্থিত কখনো অসমর্থিত সূত্রে। কিন্তু আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে 3 জন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্যদিন যেমন থাকে তার থেকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে। মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস। কি আলোচনা হয়েছে সেটা 3 জনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে, কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইউনূস সেনাপ্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই 3 জন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যাত্রায় সেনাপ্রধানকে বরখাস্ত করার ডক্টর ইউনূসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যর্থ হলো। এর আগেও একাধিকবার ডক্টর ইউনূস চেষ্টা করেছেন ওয়াকারুজ্জামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার, কিন্তু এবার একটু সিরিয়াস ছিল। কারণ যেটা বলেছি যে জেনারেল ওয়াকার হ্যাজ বিন অলরেডি ইউজ, তার আর নতুন করে ডক্টর ইউনূসের সরকারকে দেবার কিছু নেই, এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেইমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে। তো এটুকু আমি জানতে পেরেছি। আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরও জোরদার করা হয়েছে। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ কাজ করছে, এবং যখনই সেনাপ্রধান কিংবা রাষ্ট্রপতি চাপের মুখে পড়ে তখনই তারা পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং এর আগে অতীতেও আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বা কখনো কখনো এই ছাত্রদের সকল কিছু টোকাই নেতা আছে, তারা যখন বিভিন্ন ভূমিকা নেয় যে বঙ্গভবন ঘেরাও করতে হবে, রাষ্ট্রপতি পদত্যাগ, আজকাল তারা সেনা প্রধানের সাথেও মাঝে মধ্যেই লাগতেছে, রাজপথে স্লোগান উঠতেছে হাসনাত না ওয়াকার, আবার হাসনাত
সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাসও দেয়। সো থিংস আর হ্যাপনিং। তো এই সব পরিস্থিতিতে আমরা দেখেছি যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতি এক ধরনের যোগাযোগ মেনটেন করে তাদের উপরে আসা চাপগুলো সামলাচ্ছেন। তো এইবার যে চাপটা এসেছে সেনাপ্রধানের উপরে, এটা বেশ জোরে সোরে এসেছে। এর পাশাপাশি আরেকটা খবর শোনা যাচ্ছে যে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার 10 মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টের সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি, মানে ডাকলেই যেন চলে আসতে পারে 10 মিনিটের মতো। ব্যাপারটা এরকম। আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি। ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই 10 মিনিটের মধ্যে চলে আসতে হবে, এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি, কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন, পরিস্থিতি খুব একটা স্টেবল না, অ্যান্ড দিস ইজ নট গুড, এইটুকু আমাকে বলেছে। এখন এই দিস ইজ নট গুড, সামথিং ফিশি গোয়িং অন, এগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না, এগুলো একটু ভেগ টার্ম, বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না। সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে, কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া, এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি। যাই হোক, এই যাত্রায় সেনাপ্রধান রক্ষা পেলেও ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম, আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না, কিছু কমেন্টস দেখি, বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য, আমি আসলে খুব কষ্ট পেয়েছি। মানে সেনাপ্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটিস টু জেনারেল পিপল। তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত, উকি দিত, বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে, এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, আসনাতনা ওয়াকার এই স্লোগান, তারপরেও তিনি কিচ্ছু করেননি, চুপচাপ মদনের মতো বসেছিলেন। তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেটি এখন একদম তলানিতে। যাই হোক, দেখা যাক ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্ক কেমন চলে। আমরা তো আপাতত দেখছি সব কিছু, এবং যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।